আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের হচ্ছে রুই মাছ শুরু হচ্ছে। তো দেখো, তাহলে রুইটা একটু বের করো সবাই। প্রথমে রুইয়ের হচ্ছে যে বিষয়গুলো আমাদের জানতে হবে, যে দেখো যে এখানে একটা কথা আছে যে এই যে সিপ্রিনিফর্মিস বর্গের অন্তর্গত সিপ্রিনি ডি গোত্রভুক্ত মিঠা পানির 3000 প্রজাতির মাছকে কাপ বা সিপ্রিনিট বলে। এখন যদি পরীক্ষায় আসে কাপ মাছ কাকে বলে বা সিপ্রিনিট কাকে বলে, তাহলে তুমি হচ্ছে এটা লিখলেই হবে আর কি। হ্যাঁ, জ্ঞানমূলক কোশ্চেনের জন্য সিপ্রিনিট মানে কিন্তু নদীর মাছ বোঝায়। হ্যাঁ, আর সিপ্রিনিফর্মিস মানে হলো, সিপ্রিনি মানে নদীর মাছ, আর ফর্মিস মানে আকৃতি, মানে নদীর মাছের মতো আকৃতি যাদের, নদীর মাছের মতো আকৃতি যাদের, তাদেরকে বলা হয় সিপ্রিনিফর্মিস। তবে কার্পের বাংলা অর্থ কিন্তু আলাদা। কার্পের বাংলা অর্থ হলো বর্ধনশীল মাছ, যে মাছগুলা খুব দ্রুত বাড়তে পারে। হ্যাঁ, ছোট সাইজের কাপ এবং বড় সাইজের কাপ দুই ধরনের মাছ আছে। বড় সাইজের কাপ মাছ হচ্ছে যে রুই, কাতলা, মৃগেল এইসব আর কি। হ্যাঁ, সিলভার, এগুলো হচ্ছে বড় সাইজের কাপ। তো এরা খুব তাড়াতাড়ি আর কি পারে। আর ছোট সাইজের যে কাপ, ওরাও কিন্তু ছোট হলেও মানে জন্মগ্রহণ করার পর তাড়াতাড়ি করে বড় হয় আর কি। তার মধ্যে যেমন কালবাউস আছে, বাটা আছে, এগুলো এটা হলো মাইনর কাপ। আর মেজর কাপ হলো রুই, কাতলা, মৃগেল এসব। বুঝছো? আচ্ছা, এখন দেখো যে কাপ জাতীয় মাছ কাকে বলে, এটা কিন্তু পরীক্ষায় আসছে। নিচে একটা আলাদা করে সুন্দর করে দেওয়া আছে, এটাও লিখতে পারো, ওটাও লিখলেও হবে। ওটা হলো শুধু কাপ মাছ বলে, এটাও কিন্তু কাপ মাছ জাতীয় মাছ বলে, একটু আলাদা, কাপ জাতীয় মাছ। আজকে 10-এর আগে শুরু করছি, দ্বিতীয়টাতে বসো না। নতুন হতে শুরু করছি, বের করো রুই। হ্যাঁ, তাহলে এটা কাপ জাতীয় মাছ। কাপ জাতীয় মাছ এইভাবে আসছে হচ্ছে রাজশাহী বোর্ড 22 সাল কয়ের জন্য। কাপ জাতীয় মাছ কাকে বলে, এটা রাজশাহী বোর্ড 22 সালে কয়ের জন্য আসছে। কাপ জাতীয় মাছ কাকে বলে, রাজশাহী বোর্ড 22 সাল। রাজশাহী বোর্ড 22 সাল। আজকে হলো আমাদের আলোচনার বিষয় হচ্ছে রুই। আচ্ছা, এছাড়াও দেখো আসছে মেজর। হ্যাঁ, পটকা থাকে। হ্যাঁ, পটকা কি তাই বলবো নাকি? মাংস বাতের ভরা থেকে ওটা ফাটা দিয়ে লাগে স্যার, আমি ফাটা দাম ফাটা দা। আচ্ছা, পটকা তো অনেক দোকানদার দেখি যে পটকা মানে ফেলে দেয় মানে কাটার পরে, কিন্তু পটকা আমি তো খাই, আমার কাছে ভালো লাগে। খাও তাই না? তো অনেকে আবার খায় না, ফেলে দেয়। ফেলে দেয় স্যার। হ্যাঁ, রিভানটা কি ফেলে দাও না খাও? ফেলে দেয় স্যার। হ্যাঁ, ফেলে দেয় তো। খাওয়া যায়, ভালো লাগে। যেগুলো বড় বড় মাছ ওগুলো হচ্ছে না, শুধু যে মাছ হচ্ছে একদম ছোটটা আমার একবারে যেগুলো বড় বড়। আচ্ছা, তো মেজর কাপ কাকে বলে এটা আসছিল। এটা হচ্ছে যে চট্টগ্রাম বোর্ড 23 সাল, সিলেট বোর্ড 23 সাল। মেজর কাপ কাকে বলে। তবে এই রুই মাছ থেকে মেডিকেল অ্যাডমিশনে বিগত 20 বছরে মাত্র একটা কোশ্চেন আসছে। মানে এখান থেকে আসি কি? আচ্ছা, এত সেই কোশ্চেনটা কি স্যার, কি সেই রাজকীয় প্রশ্ন না, আমি হচ্ছে যে এই চেক করে পাইছিলাম, বলবো না পরে, মানে পরে বলবো না আর কি, পড়াতে পড়াতে। হ্যাঁ, ঠিক আছে। আর ঢাকা ইউনিভার্সিটিতে একটা আসছে, রুই মাছ তো গুরুত্বপূর্ণ না। মানে অ্যাডমিশনের জন্য। সৃজনশীল তো বোর্ড পরীক্ষাতে আসে। বোর্ড মাছ পরীক্ষা আকার ধরে নিক স্যার। মাছ তো দেখা যে এবার হলো আমরা চলে আসি যে এখানে মেজর কাপ মাছ কারা কারা, এটা এমসিকিউ। মাইনর মাছ কারা কারা, এটা এমসিকিউ। মেজর কাপ, মাইনর কাপ, এটা মনে রাখতে হবে, মেজর কাপ আর মাইনর কাপ। আচ্ছা, এরপরে দেখো বাংলাদেশে 3টি রুই, কাতলা, মৃগেল, এই 3টা হলো বেশি অ্যাভেলেবল আর কি, চাষ হয়। এটা হলো মেজর কাপের মধ্যে পড়ে। আর মাইনর তো উপরে দেখলাম। তবে
আঞ্চলিক ভেদে, অঞ্চল ভেদে রুই মাছের ভিন্ন ভিন্ন নাম, এটা মনে রাখবো। রুহি, রাও, গরমা, নওশি। কি অসুখ হুম। আঞ্চল অঞ্চল ভেদে বলছে না, আমাদের দেশে 41টা ভাষা আছে, বুঝছো? তো 41টা ভাষাতে তো ভিন্ন নাম হবে স্বাভাবিক। সেই জন্য তো বৈজ্ঞানিক নাম করা হয়েছে। এত হ্যাঁ। বৈজ্ঞানিক স্যার। হ্যাঁ, এটা জাতীয় আঞ্চলিক রোহিত নাম। বললেই হয়। হ্যাঁ। তো ওই 41টা ভাষাতে তো এক একটা, যেমন তুমি পার্বত্য চট্টগ্রামে গেলে তুমি বুঝতেই পারবে না। আমি গেছি তো, আরে আল্লাহ, কথাই বোঝা যায় না, একটু বিন্দু পরিমাণ বুঝতে পারা যায় না, এমন ভাষা। বুঝতে পারছো? মানে তোমার আমি যে এখন হচ্ছে দোকানের থেকে কিছু কিনতে গেলে বোঝা তো যাচ্ছে না কিছু। হ্যাঁ, দেখাই দিবে। না, হাত দিয়ে দেখাইছি, হাত দিয়ে দেখাই কিছু কিনছি, কেনার পরে এখন টাকা দেওয়ার সময়, এখন মনে করো টাকা দিচ্ছে, মনে করো টাকা দিলাম, তারপর টাকা আমাকে ফেরত দিয়ে দিচ্ছে। ফেরত দিয়ে বলছে কি, আচ্ছা বললো। হ্যাঁ, তো আমি আর বুঝছি না, আমি দেখি টাকা ফেরত দিল কেন। হ্যাঁ, তো আমি তো বিপদে পড়ছি। তো এখন হচ্ছে যে ফেরত দিয়ে দিল, তো কিছু বলছেও না। এখন হলো 500 টাকার নোট করে দিচ্ছি, অত দামও হবে না, 200-300 এর মধ্যে হবে। দেখি রে, টাকা ফেরত দিয়ে দিল কেন? তাই আমি চিন্তা করছি কি রে, এখানকার আবার সিস্টেম এরকম নাকি যে ফ্রি দেয় নাকি। বুঝতে পারছি না যে কি কাহিনী। তাহলে হচ্ছে যে ওই পাশের একটা দোকানদার, ওই আবার দেখছে বাংলা পারে। হ্যাঁ, অন্য মানুষের কথা বলছে। ওই দোকানদার আরো আছে, 2 জন আছে, তার মধ্যে একজন পারে। তা আমি তখন বলছি যে কিনছিলাম, হ্যাঁ, তো এই টাকা ফেরত দিচ্ছে কেন? তো বলছে যে এই দোকানদার চকচকা টাকা ছাড়া দেয় না, আপনার টাকাটা ময়লা দেয়। যে ময়লা তো ছিঁড়া না, তো না, ও চকচকে টাকায় নেই। দোকানে কিছু ছিল না, কি করা, তখন আবার একটু বাঁচে, একটু মোটামুটি চকচকে দিয়ে দিলাম, তারপরে নিল। তারপরে তখন আবার কি বললো কিছু বুঝলাম না। তো ভাষা মানে, আচ্ছা, তাহলে এবার পরের পৃষ্ঠায় যাও। পরের পৃষ্ঠা হলো, বসতি লাগবে না। না বসাতে লাগে না। পরের পৃষ্ঠায় শ্রেণীতাত্ত্বিক অবস্থান, এইটার থেকে ক্লাস অর্ডার ফ্যামিলি আসে। ক্লাস অর্ডার ফ্যামিলি আসে, তবে প্র্যাকটিক্যালি কিন্তু সবগুলো লাগে। প্র্যাকটিক্যাল রুলস থাকে এবং এটা লিখতে হয় পরীক্ষার খাতায়, প্র্যাকটিক্যাল পরীক্ষায়। শ্রেণীতাত্ত্বিক অবস্থান গোটাটা। আচ্ছা দেখো, এখানে কর্ডাটা তো জানোই, আমরাও তো কর্ডাটার পর্বের মধ্যে পড়ি, তাই না? সাব ফাইলাম, ভার্টিব্রেটা, আমরাও কিন্তু ভার্টিব্রেটার মধ্যে পড়ি, তাই কি না? আচ্ছা, ক্লাস এখান থেকে আলাদা। ক্লাস হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। এরকম নাম কেন হলো? অ্যাক্টিনোপটেরিজি নাম হয়েছে কেন? কারণ হলো অ্যাক্টিনো কথাটার অর্থ হলো অ্যাক্টিনো, অ্যাক্টিনো কথাটার অর্থ হলো রশ্মি, আর টেরিজি কথাটার অর্থ হলো পাখনা। এদের যে পাখনাগুলা, সেটা হলো রশ্মিময় পাখনা। হ্যাঁ, রশ্মিময় পাখনা বলতে, যে ধরো এটা একটা মাছ মনে করো, ধরো মাছ, তো এই মাছের যে পাখনাগুলো আছে, হ্যাঁ, ধরো এখানে তো এইখানে একটা পাখনা আছে, পৃষ্ঠ পাখনা বলে, তাই না? এটা ধরো এটা ধরো পৃষ্ঠ পাখনা, এরকম। তারপরে এখানে যে পাখনা আছে এরকম, তাই না? বক্ষীয় পাখনা, শ্রোণী পাখনা, এরকম। তো এই যে পাখনাগুলো, পাখনাতে এরকম দাগ দাগ আছে না, এই দাগ দাগ অংশগুলাকে বলা হচ্ছে রশ্মি। দাগ দাগ অংশগুলা সেগুলো রশ্মি। তাহলে রশ্মিময় পাখনা, এটাই হচ্ছে যে বলছে আর কি। আর তারপরে দেখো, আগে তো বললাম সিপ্রিনোফর্মিস মানে কি? নদীর মাছ। সিপ্রিনি মানে হলো নদীর মাছ, আর আকৃতি, ফর্মিস মানে আকৃতি। ফ্যামিলি তো একই, নদীর মাছ বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, আর লিবীয় রোহিটা নাম কেন হলো? যে মনে রাখবা, লিবীয় কথাটা আসছে হচ্ছে যে ল্যাব্রাম থেকে। ল্যাব্রাম মানে ঠোঁট, ল্যাব্রাম মানে ঠোঁট। এদের ঠোঁট একটু মোটা ধরনের, হ্যাঁ, ঠোঁটধারী মাছ, ঠোঁটধারী মাছ, হ্যাঁ, এটা বোঝানোর জন্য এদের ঠোঁট আছে। আর রোহিটা হলো একটা মহিলার নাম, ভারতের একজন মহিলার নাম রোহিতা। এই তোমরা তোমাদের ছেলে মেয়েদের নাম রোহিতা রাখতে পারো। ভারত থেকে মিলে যাবে, হ্যাঁ, ভারত থেকে সাথে মিলে যাবে। ও, ভারতের সাথে মিলে যাবে তো কথা। হ্যাঁ, রোহিতা।
উচিত না। হ্যাঁ না এটা তো আল্লাহর সৃষ্টি না, নাম তো মানুষের দেওয়া না স্যার, ওটা ভুল ব্যাপার না। ও আচ্ছা খাওয়ার কাম খাইলে তখন হ্যাঁ নাম দেওয়া যাবে না। পরে হ্যাঁ যখন বাচ্চা হবে স্যার তখন নাম তখন আর কি, তখন তোমাদের বাচ্চা ইন্ডিয়ান মহিলার পাতে কি কাজ করে নি ওর নামে নাম দিছে, সবাই ওকে ফোন করে রোজ না। ওর নামে না, ও প্রথম পেয়েছিল আর কি, তারপরে বৈজ্ঞানিকরা ধরে নাম করছে। তো ওর নাম কি জিজ্ঞাসা করছিল, তখন রোহিতা বলছিল, ওইভাবে নামটা রাখছে। হ্যাঁ হ্যাঁ। যে যেমন কলকাতার কথা তো জানো, যে কলকাতার নাম কলকাতা যেটা বলা হয় আর কি, এটা তো জানো যে এখানে ইংরেজরা এই জায়গাটার নাম কিভাবে রাখছিল। ওই ইংরেজরা এসে বলছে যে এই জায়গাটার নাম কি, তো ইংরেজিতে মনে হয় বলছে যে, তো ওরা তো বুঝিনি। এখন হচ্ছে যে ওরা মনে করছে যেহেতু আমরা ধানের খেতে আছি, তাই মনে হয় বলতেছে যে এই ধান কবে কাটবো। তো ওরা বলছে যে কাল কাটবো, কাল কাটবো। তখন 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 হচ্ছে ইংরেজিটা বলছে, ও তার মানে এই জায়গার নাম কালকাটা, 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 এইভাবে নাকি হয়েছে, জানি না সত্যি কিনা। ক্যাঙ্গারুর মতো ক্যাঙ্গারুর কি? বেঙ্গলিরা যারা ওই আফ্রিকায় গেছিল, ওই ক্যাঙ্গারু দেখছে, হুম তে স্থানীয় লোককে জিজ্ঞেস করছে ওটার নাম কি। ওরা তো বুঝতে পারছে না, ইংলিশে বলছে ক্যাঙ্গারু, মানে আপনার ভাষা আমি বুঝতে পারছি না, হুম। মানে গেছে ক্যাঙ্গারু। ও আচ্ছা আচ্ছা, তো সেরকম আর কি। তবে তবে দেখতেছি যে বাংলাদেশের তরুণ প্রজন্ম বিশেষ করে আর কি, মানে ভারতের বিরুদ্ধে খুব অ্যাক্টিভ, মানে সেই লেভেলের আর কি। ভারতের আধিপত্য মানে এই সেই, আর ভারত তো খেপে যাচ্ছে এই কারণে যে ঠিক আছে স্যার, না, ভারতের যুক্তি হলো আমরা হলো বিশ্বের ৪র্থতম শক্তিশালী দেশ। তো তোমরা একটা পিচ্চি ছোট দেশ, তোমরা আমাদেরকে সম্মান করবে না, আমাদের কথা মতো চলবে না, এটা তোমরা মানে নেবো না। ভারতের কথা যদি আমাদের কথা মতো না চলো, তাহলে তোমাদের পরিণতি হায়দ্রাবাদ, সিকিম এগুলোর মতো হবে। হবে না। না, ওদেরকে তো দখল করে নিছে না, তা আমাদেরকে দখল করে নিছে। আমাদের সমস্যা হচ্ছে আমাদের মুখ খুব বেশি চালাচ্ছে, আগে দেহ করতে হবে তারপর মুখ চালাতে হবে। ভান্ডারে কিছু নেই, মুখ চালাচ্ছে বেশি। না, তবে বাঙালিদের একটা অভ্যাস আছে যে আসলে আধিপত্য মেনে নিতে চাইবে এটা না। চাই না সারা জীবন। মারা গেল মরে যাবে তো আর কি। আচ্ছা, এখন স্বভাব দেখো, আগে কিন্তু স্বভাবের জায়গায় ক্যারেক্টার লেখা থাকতো। হ্যাঁ, ক্যারেক্টার কথাটা আসলে ঠিক না, স্বভাব হ্যাবিট এটা ঠিক। ক্যারেক্টার বলতে তো আসলে মানুষের ক্যারেক্টার বোঝায়। পশু পাখির তো আর চরিত্র হয় না, কিন্তু আগে কিন্তু বই পুস্তকে এরকম ক্যারেক্টার লেখা থাকতো, মানে চরিত্র আর কি। তো আসলে রুই মাছ তো সিগারেট খায় কি খায় না এটা তো আলোচনা হবে না, তাহলে স্বভাবটাই ঠিক আছে। হ্যাঁ, হ্যাবিটে ঠোঁট আছে। ছোট আছে, সিগারেট খায় খেতে পারে না। আচ্ছা, এখন রুই মাছের প্রাথমিক দিকে যে বলছে জীবনের প্রাথমিক পর্যায়ে রুই মাছের পছন্দের আহার কোনটি? প্রাথমিক দিকের আহার হচ্ছে প্লাঙ্কটন জাতীয়। প্লাঙ্কটনের সরল বাংলা অর্থ হলো ভাসমান। প্লাঙ্কটনের সরল বাংলা অর্থ হলো ভাসমান, কারণ যেগুলা জীব আছে, উদ্ভিদ হোক প্রাণী হোক, যারা ভেসে ভেসে চলে আর কি, হ্যাঁ, এদেরকে বলা হয় প্লাঙ্কটন। তো এখন আমরা তো জানি প্রাণী প্লাঙ্কটনও আছে, আবার উদ্ভিদ প্লাঙ্কটনও আছে। তবে অন্য বইয়ে আর কি 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 খায় সেটা অবশ্য আলাদা করে দেওয়া আছে। যেমন হচ্ছে যে এই যে প্রাথমিক অবস্থায় যে প্লাঙ্কটন গুলা খায় সেটা অন্য বইয়ে আর কি আলাদা করে দেওয়া আছে, মাঝেদের বই, যে এরকম তারা সাইক্লপস খায়, সাইক্লপস খায়, তারপর হলো ড্যাফনিয়া খায়, তারপর প্যারামিশিয়া খায়, প্যারামিশিয়া। আর্থ্রোপোডা খায় না? না না না, তো ওটা খেতে হবে এই ক্রাস্টাসিয়াস সন্ডি প্রদীপ খায় না, এটা খায় না, এটা খায় না। তাহলে এই তিনটা হচ্ছে প্রাথমিক সময়ে আর কি খায় আর কি, বুঝছো? এটা অন্য বই আছে। তাহলে আঙ্গুলি দশা আর কোনা, আঙ্গুলি মানে কি? আঙ্গুলের আচ্ছা, লেখা হয়নি। আঙ্গুলি দশা মানে কি? আঙ্গুলের মতো সাইজ যখন ছোট আঙ্গুলের কেনি আঙ্গুলের সমান সাইজ যখন থাকে, তখন এদের বলে আঙ্গুলি দশা। আঙ্গুলের মতো সাইজ, তাই এর নাম হলো আঙ্গুলি দশা। ওই আঙ্গুলি দশায় কি খায় সেটা একটা এমসিকিউ। যে আঙ্গুলি দশায় দেখো, প্রধানত প্রাণী প্লাঙ্কটন গ্রহণ করলেও ডেসপিড খায়। ফাইটোপ্লাজমেট। হ্যাঁ, ফাইটোফ্লাজেলেট খায়। ডেসপিড নামকরণ কেন হয়েছে জানো?
ডেসমিক নামকরণের কারণ হলো গ্রিক শব্দ ডেসমস থেকে আসে। গ্রিক শব্দ ডেসমস, গ্রিক শব্দ ডেসমস, ডেসমস, ডেসমস মানে হলো বন্ধন। তো এরকম বন্ধন নাম কেন হয়েছে? কারণ হচ্ছে এরা এক কোষী, কিন্তু এরা সবসময় অনেকগুলা কোষের সাথে একসাথে দলা পাকিয়ে আঠালো উপাদান ক্ষরণ করে একটার সাথে একটা লেগে লেগে থাকতে পছন্দ করে। তো এই জন্য এর নাম হয়েছে ডেসমিক। ডেসমস থেকে ডেসমিক এরকম নাম হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো যে ফাইটোফ্লাজেলেট, অর্থাৎ ফাইটো মানে উদ্ভিদ, উদ্ভিদ ফ্লাজেলা তো না, আসলে এরা শৈবাল। তবে যেই শৈবালে অসংখ্য ফ্লাজেলা থাকে তাকে বলে ফাইটোফ্লাজেলেট। ধরো এটা শৈবাল, কিন্তু এর হচ্ছে চারিদিকে প্রচুর ফ্লাজেলা, এরকম ধরনের শৈবালকে বলা হয় ফাইটোফ্লাজেলেট। ফাইটোফ্লাজেলেট শৈবাল রেণু, স্পোর যেটা আর কি, তাই না? এই স্পোর মানে তো আসলে অণুবীজ বোঝায়, মাইক্রোস্কোপিক, যেগুলো দেখাই যায় না খালি চোখে, এরকম। তারপর এখান থেকে আর কিছু আসে না। এখানে খালি মনে রাখবো আমরা এর পরের পৃষ্ঠায় যে মুখ গলবিলীয়। গলবিল মানে কি বলেছিলাম মনে আছে? গলবিল বলতে কি বোঝায় বলো তো? হ্যাঁ, গলবিলের বাংলা অর্থ কি? হ্যাঁ, ঠিকই ধরেছো। হ্যাঁ হ্যাঁ, যে অংশ থেকে গলদকরণ শুরু হয়, না ওটা না, আসলে গলবিলের কাছাকাছি হয়েছে। হ্যাঁ, যে ফ্যারিংস মানে তো আসলে ইংরেজি শব্দ, হ্যাঁ, যে গলবিল। তো এখন এটার বাংলা করা হচ্ছে গলবিল, ফ্যারিংসের বাংলা গলবিল, ল্যারিংসের উপরে। হ্যাঁ। তো এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে এর বাংলাটা এরকম কেন করা হলো? গল মানে গলা, বিল মানে প্রশস্ত, মানে গলার আশপাশে যে প্রশস্ত এরিয়া, হ্যাঁ, এটাকে বলা হয় গলবিল। হ্যাঁ, প্রশস্ত এরিয়া, সেটা নাকের অন্ত, নাসাবন্ধ থেকে নিয়ে মুখ গহ্বরের পরে এবং এর উপর দিক থেকে, ল্যারিংসের উপর দিক থেকে যে ফাঁকা জায়গা, এটাকে বলা হয় গলবিল। গলবিল মানে গলার মধ্যে যে প্রশস্ত এরিয়া, তার নাম হলো গলবিল। তো ওই গলবিলীয় জায়গায় বলছে যে কর্তনাল, দাঁতের পরিবর্তে কর্তনাল। আল মানে ঝাড়ু বোঝায়, আল মানে ঝাড়ু, ঝাড়ুর মতো আর কি, আমাদের দাঁতের মতো না। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আসছে, সেটা হলো যে রুই মাছ 14°C কম তাপমাত্রায় বাঁচতে পারে না। অর্থাৎ হলো যদি কোনো পুকুরের তাপমাত্রা 14 নিচে চলে যায় তাহলে সে মারা যাবে। তবে সাধারণত যায় না, আল্লাহ বাঁচায় রাখার জন্য যে নিচের দিকে, মানে পানির নিচের দিকে গরম থাকে। তো এই গরম থাকার কারণে দেখা যাচ্ছে যে মাছটা তখন নিচেই থাকে, উপরে যায় না। তবে আদর্শ তাপমাত্রা ওদের জন্য মানে ভালো যেটা, সেটা হলো 22 থেকে 30, 22 থেকে 30, আমাদের মতোই, আমাদেরও এটা আদর্শ মোটামুটি, বলে না, আমাদের মোটামুটি আদর্শ এটা 22 থেকে 30। তো এটা হলো আদর্শ, এটা অন্য বই আছে, এটা রেখে রাখো। আচ্ছা, এবার দেখো যে রুই মাছের বাহ্যিক গঠনের মধ্যে বলছে যে রুই মাছ হচ্ছে অস্থিময় মাছ, এটা তো আমরা জানি। এখানে একটা শব্দ যে রুই মাছের আকৃতি কেমন? স্ট্রিমলাইনড। রুই মাছের আকৃতি হলো স্ট্রিমলাইনড। স্ট্রিমলাইন, স্ট্রিমলাইন, স্ট্রিম মানে বাষ্প, আর এটা মানে কি? রেখা, বাষ্প রেখা। তো আসলে বাষ্প রেখা বলতে কি বোঝাচ্ছে? যে রুই মাছটা বাষ্প যেমন যে কোনো দিকে যেদিক খুশি সেদিক চলে যায়, তো রুই মাছও এরকম যে কোনো দিকে যেদিক খুশি চলে যেতে পারে, মানে ইচ্ছা মতো সরে যেতে পারে। এটাই হলো বোঝাচ্ছে, এই জন্য রুই মাছের আকৃতিকে বলা হয় স্ট্রিমলাইনড। রুই মাছ স্ট্রিমলাইনের মতো, বাষ্প রেখার মতো, যে কোনো দিকে যে কোনো সময় ছুটে চলতে পারে, এটা বোঝাচ্ছে। এবং এরা মাকু আকৃতির। মাকু আকৃতির জিনিসগুলোই কিন্তু তোমার হচ্ছে জোরে চলতে পারে, তাই না? যে তোমার ওই যে মিসাইল গুলা দেখবা, রকেট, যুদ্ধ বিমান দেখবা আগা চোখা থাকে না, অনেক সময় সুইয়ের মতো চোখা করে। ইয়ারে ছিল যেগুলা, হ্যাঁ, মাথা পেছানো ছিল সাপের মতো। হ্যাঁ 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 হ্যাঁ, ইরানের পিছে আমেরিকা, ইসরায়েল যেভাবে লাগছে, তখন ইসরায়েল জিতেছিল, কারণ সাপের মতো মানে দেখতেছে। ইরানের সাথে যুদ্ধে পারছে না, অন্য কৌশল এখন সারা আন্দোলন লাগাই দিয়েছে। তো আন্দোলন লাগাইছে, যুদ্ধে পারছে না তো অন্য কৌশল করে ওকে মানে আমেরিকার বর্ষতা স্বীকার করাবে আর কি। কিন্তু আয়াতুল্লাহ খামরে তো সেই লেভেলের লোক না যে করে। না, এখন বলা কি হয়, মানে তাই মনে হচ্ছে ওরকম ইয়ে করছে। মানে তোমার একমাত্র ইরান ছাড়া সকল মুসলিম দেশে কিন্তু আমেরিকাকে নমনম করে, খালি ইরানই করতো না, এখনো করে না। এখনো করে না। এখন
আমেরিকা উঠে বেশি লাগছে আর কি, অভ্যন্তরীণ নিয়ে শুরু করে দিচ্ছে। মানে ওরা সামরিক খাতে খরচ করতে যায়, জিনিসপত্রের দাম বাড়ে গেছে। সামরিক খাতে 100% খরচ বাড়ায় জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এখন সরকারের কথা হলো দেশের নিরাপত্তার জন্য এটা করতে হবে। যখন আমরা বলছি খেতে পারছি না, এটা করতে যাই, সেই যুদ্ধ আসন্ন, তাই সামরিক খাতে খরচ বাড়াতে হবে, খরচ বাড়াইছে, বাড়াতে যায় অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে। আমেরিকা এখানে সুযোগ নিয়ে নিচ্ছে, সুযোগে সদ্ব্যবহার করছে। আচ্ছা, তাহলে মাকু আকৃতির জিনিস হলো জোরে চলে, তাই না? ওই পাশে বলছিলাম যে মানুষও দেখবা যে মানুষ তো মানুষ সাইজের না, তাহলে মানুষের কি দৌড়াতে সমস্যা হওয়ার কথা, হাঁটার সমস্যা হওয়ার কথা মানুষের হয় না। এর কারণ মানুষ যখন হাঁটে তখন কিন্তু হাত গুলা দেখবা এরকম করে, এরকম সামনে এরকম দেয় না, একটু করে দেয়, কিন্তু দিলে কি হয় বাতাসটা ফাঁকা হয়ে যায়। মানে তুমি যখন ধরো হাঁটবা তখন দেখবা হাত অটোমেটিক এরকম করে, তো এই যে যখন এরকম করছে তার মানে একটা ক্যারাত মারলা বাতাসে, বাতাস ফাঁক হয়ে গেল। তারপরে তোমার পায়ের সাইজ দেখো, বুড়ো আঙ্গুলটা হচ্ছে সামনের দিকে চোখা হয়ে থাকে, পায়ের দিকে এক লাথি, বাতাস ফাঁক হয়ে গেল, ভিতরে ঢুকলা। আবার এই হাতে দিলে এক থাপ্পড়, বাতাস ফাঁক হয়ে গেল, তারপরে এই পায়ে দিলে এক লাথি, আবার আপনাকে ফাঁক হয়ে গেল। এইভাবেই কিন্তু আমরা চলি। আর দৌড়ানোর সময় ঘুষি মারি বাতাস, এরকম ঘুষি মারি না, ঘুষি মারি মারে চলে স্পিডে, এবং তখন খুব জোরে জোরে ঘুষি মারতে হয় কিন্তু, দেখবা। হ্যাঁ, ওরকম না হলে চলতে পারবে না, চলতে পারবে, কষ্ট হবে তোমার। তুমি দেখবা যে তোমার ধরো হাত পাতি দেওয়া হয়েছে, আচ্ছা তোমার হাত পাতি দেওয়া হয়েছে, আর ওর ধরো হাত পাতা নাই, দৌড়ায় কে জিতবে বলো? ওই জিতবে না। ও কেন? আমি যদি এর সাথে তোমার দৌড় প্রতিযোগিতা করি, ওর যদি হাত খোলা থাকে, তোমার হাত পাতা থাকে, ও জিতবে, তুমি জিততে পারবে। ঠিক না কথা? ঠিক না? হ্যাঁ, বাস্তব কথা, ঠিক না? কি মনে হয় পারবে? বলো কি পুরাতন কথা বলো। হ্যাঁ বলো, সমস্যা নেই। না বলো, ওই একটুখানি বললে এবার শুনতে ইচ্ছে করে। হ্যাঁ বলো। হ্যাঁ, আপনি খেলা প্রতিযোগিতা হয়েছিল তো, আমরা কয়েকজন বন্ধু গেছিলাম আমাদের উপজেলায়, মেয়েদের দৌড় হবে এখন। হ্যাঁ, একজন বোরকা পরে দৌড়াইছে, হ্যাঁ, ও সবার আগে গেছে, ওই সবার আগে চলে গেছে। লাস্টে মানে 1 মিটার মতো আছে, মানে ও জিতে যাবে 1 মিটার কি 4 মিটার এরকম আছে। বোরকার নিচে পা বেঁধে একদম ডিগবাজি খেয়ে পড়ে গেছে। বোরকার নিচে পা বেঁধে গেছে? হ্যাঁ, মানে বোরকার নিচে পা বেঁধে, বোরকার সাথে ওর পা বেঁধে গেছে, মানে একদম ডিগবাজি খেয়ে পড়ে গেছে। তো ফার্স্ট হয়েছে না হয়নি? পড়ে গেছে না, সামনের দিকে কোনো পড়েনি, আর উঠতে পারেনি। তাহলে ইয়ে করতে হতো একটু উচ্চাতে, যেহেতু দৌড় প্রতিযোগিতা একটু উচ্চা করে পড়বে, তাই না? ঠিক না? যেহেতু বোরখা পড়েছে, আমি দৌড়বো কেন? আর দৌড়লে বোরখা পড়বো কেন? না ওই তোমার হচ্ছে যে ইরানে মেয়েরা কিন্তু ফুটবল খেলে, ওরা কিন্তু ওই তোমার হিজাব করে ফুটবল খেলে, পা তোমার হ্যাঁ, ওরা তো বোরখা পরে হিজাব পরেই খেলে। সেটা তো বলতে স্যার, তো হিজাব পরতো না, বোরখা পরলে সমস্যা নাই, খালি পায়জামাটা পরতো তাহলে হতো। মানে বোরখাটা অত বড় না করে একটু উঁচু করে রাখতো, তোমারটা না, তোমারটাও তো মনে হয় দৌড়াতে দেখবে। হ্যাঁ, তুমি পরে দেবা দৌড়াতে, একটু উঁচা হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার, ইয়া হয় কেন হাঁটার সময় ডান হাত আগালে বাম পা অটোমেটিক আগে যায়, বা বাম পা আগালে ডান হাত অটোমেটিক আগে যায়, মানে ডান হাত ডান পা একসাথে হয় না, কিন্তু আপনি করে দেখেন সাইড করে দেখান। স্যার বলতে গেলে আসে না বুঝি না, মানে বলতে চাচ্ছ যে আপনি ডান হাত ডান পা একসাথে আগান তো হবে না, কিন্তু আপনি ডান হাত হলে বাঁকা হবে, বাম হাত মানে এই আচ্ছা সমান হয়। বুঝতে পারছি না, ওটা তো ব্যালেন্সের একটা ব্যাপার, ব্যালেন্স না, ওটা হচ্ছে হ্যাঁ সমন্বয় করা। না, তবে আমি চাইলে ইচ্ছা করলে পারবো। স্যার খুব কষ্ট, স্যার আপনি বেশিরভাগ পারবেন না, হয়তো দেখেন নয় কিন্তু এক হাত কিন্তু স্টিল রাখে, লড়াই না কিন্তু হাতটা লড়ে না, ওর এই হাতটা একদম স্টিল থাকে, বাম হাত ছুড়ে লড়াই ওই জন্য। ওর কি ইয়ে নাকি ব্যালেন্স প্যারালাইসিস না, সেনাবাহিনীতে কাজ করতো তখন থেকে ট্রেনিং দেওয়া হয়, ডান হাতটা স্টিল রাখে, লড়াই না। তুমি দেখো ভিডিও। আচ্ছা, এখন দেখো রুই মাছের দেহকে 3টা অংশে ভাগ করা হয়। হ্যাঁ, মাথা, দেহকাণ্ড, লেজ, 3টা অংশ, এটা মনে রাখবো, মাথা, দেহকাণ্ড, লেজ। হ্যাঁ, এবার দেখো মাথা সম্পর্কে,
মাথার এখানে হচ্ছে যে এদের মাথা হলো 4 থেকে 5 ইঞ্চি। আর এখানে দেখো তুন্ডু। তুন্ডু বলতে আসলে কি বোঝায়? ঠোঁট বোঝায়। হ্যাঁ, ঠোঁট, ভোঁতা, নিচু। এদের তুন্ডু হলো ভোঁতা, একটু মনে রাখলে হবে। চতুর্থ নম্বর লাইনে ম্যাকজিলারি বারবেল, এটা একটু মনে রাখবা। বারবেল মানে শিং বা দড়ি বোঝায়, দাড়ি বোঝায়। শিং বা দাড়ি। বারবেল মানে হলো শিং বা দাড়ি। ম্যাকজিলা মানে হচ্ছে ওই যে যেমন ধরো মাগুর শিং মাসে দেখবা যে উপরের দিকে যে লোমের মতো থাকে না, ওইটাই হলো ম্যাকজিলারি বারবেল। তো রুই মাছে যেটা হয় যে সেটা হলো যে ওদের একটু ছোট থাকে এবং ওখানে একটু গর্তের মতো। ম্যাকজিলা মানে উপরের দিকে একটু হালকা গর্ত মতো থাকে এই পাশে, ওটাকে ম্যাকজিলারি বারবেল বলে। কিন্তু মাগুর জিওল মাছে অনেক বড় থাকে। হ্যাঁ, ওদের তো দাড়ি আছে। তো বারবেল মানে দাড়ি বুঝায় বা শিং বুঝায়। বারবেল মানে হ্যাঁ দাড়ি বা শিং। যেমন ইয়েরও আছে, বিড়ালের আছে। হ্যাঁ, হ্যাঁ, গোপ বলা যায়, যেহেতু ওদের আবার দাড়ি নাই। বিড়ালের কি? কেন উপরে নাই? গরুরও তো আছে স্যার, গরুরও তো আছে। কই গরুর আছে? গরুর আছে, অবশ্যই আছে স্যার। আপনি খেয়াল করেন গরুর উপরে দিকে আছে গরু। এই গরুর আবার হচ্ছে দাড়ি আছে? আছে স্যার, আছে স্যার। গরুর আছে স্যার, নাকের উপরে দিকে আছে। বিড়ালের মতো গরুর আছে। দেখেন না স্যার, চলে তো পারেনি। আপনি একদম রিফাত চোখে পড়ছে? বলো হ্যাঁ। না না, মনে হলো। আপনি কাছে দেখে কাছে যে খেয়াল করবো, ঢিস মারে দেবে তো। ঢিস মারবে কেন? হ্যাঁ, আচ্ছা এবার দেখো যে রুই মাছের লাস্ট লাইনটা, এদের মাথা আইসবিহীন, দেহকাণ্ড লেস, মিউকাস মানে সাইক্লয়েড। সাইক্লয়েড মানে হলো সাইকেল, এর মানে মতো, মানে গোলের মতো। এদের যে আইস সেটা গোলের মতো, দেখতে গোলের মতো আর কি। এটাই হলো সাইক্লয়েড আইস। এরপরে দেখো আরেকটা কথা মনে রাখতে হবে যে এদের হলো ব্রাঙ্কিওস্টিকাল পদ্মা। জিনিসটা কি? ব্রাঙ্কিওস্টিকাল পদ্মা, এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে। যশোর বোর্ড 23 সাল কয়ের জন্য আসছে যে ব্রাঙ্কিওস্টিকাল পদ্মা কাকে বলে, এটা আসছে যশোর বোর্ড 23 সাল কয়ের জন্য। ব্রাঙ্কিওস্টিকাল পদ্মা। ব্রাঙ্কিওস্টিকাল পদ্মা মানে কি? দেখো, ব্রাঙ্ক মানে হলো ফুলকা, না ব্রাঙ্ক মানে ফুলকা। এদের ক্ষেত্রে তো আর ফুসফুস নাই। ব্রাঙ্ক মানে হলো ফুলকা। ব্রাঙ্ক মানে কি? কোস্টাকাল মানে উপরে, মানে ফুলকার উপরের পদ্মা। ফুলকার উপরের পদ্মা, এটাই হলো ব্রাঙ্কিওস্টিকাল পদ্মা। সেটা ফুলকার উপরের পদ্মা আবার কোথায় জানো? যে অপারকুলাম আছে না, ঢাকনা আছে দুই পাশে। হ্যাঁ, ঢাকনার, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা এই যে কাঙ্কো কি বলে? কাঙ্কো বলে। আচ্ছা, অপারকুলাম বা কাঙ্কো যেটা, এর কিনারে থেকে একটা পাতলা পদ্মার মতো থাকে, ওইটার নাম হলো ব্রাঙ্কিওস্টিকাল পদ্মা। বুঝছো? ওটাই হলো ব্রাঙ্কিওস্টিকাল পদ্মা। তাহলে এটা হচ্ছে যশোর বোর্ড 23 সালে আসছিল এটা। হ্যাঁ, এবার দেখো দেহকাণ্ডের এখানে হচ্ছে 500 রেখা অঙ্গ। 500 রেখা অঙ্গ কাকে বলে? এটা হচ্ছে সিলেট বোর্ড 23 সাল কয়ের জন্য আসছে। কাকে বলবো তো না। ওটাকে এইভাবে লিখবা যে রুই মাছে দেহের দুই পাশে একসাথে ক্ষুদ্র গর্ত আছে যা আইসের নিচে অবস্থিত একটি লম্বা খাদের সঙ্গে যুক্ত। এই খাদ ও গর্তের সমন্বয়ে গঠিত অঙ্গকেই বলা হয় 500 রেখা অঙ্গ। এভাবে একটু বানায় লিখবা। 500 রেখা অঙ্গ হলো ও হচ্ছে পানির তরঙ্গ থেকে পানির গুণাগুণ যাচাই করতে পারে। পানির হচ্ছে ধুলাবালি বা ঘনত্ব বেশি কম এগুলা যাচাই করতে পারে আর কি। হ্যাঁ, এটাই। রুই মাছের পাখনা কাকে বলে এটা মনে রাখবা। রুই মাছের পাখনা, ওই যে মাছের চলারঙ্গকে পাখনা বলে। এরপরে দেখো রুই মাছের পাখনার, এই পাখনা সবটাই তোমার বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বক্ষ পাখনা কয়টা থাকে? 16 থেকে 17। শ্রোণী পাখনা কয়টা থাকে? 9টি। বিজোড় পাখনা কয়টা? 15 থেকে 16টি।
পায়ু পাখনা 7টি, মানে সব পাখনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে জোর পাখনা তো বুঝো, মানে ডবল ডবল থাকা, তাই না? বিজোড় পাখনা মানে কি সিঙ্গেল সিঙ্গেল থাকা। এই পাখনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষ হলো লেস। এদের লেসকে বলা হয় হোমো সার্কেল। হোমো মানে কি সদৃশ। দেখো এদিকে যতটুকু এদিকেও ততটুকু, তাহলে এটা হোমো সার্কেল। এদিকে যতটুকু এদিকেও ততটুকু, তাহলে এটা হলো হোমো সার্কেল, সমান। এটা হলো হোমো সার্কেল। আচ্ছা, তাহলে আগামী দিন আমরা আইস থেকে শুরু করবো। হ্যাঁ, স্যার